লম্বা কালো চিপচিপে গড়নের একটি ছেলে কানে ফোন নিয়ে এগিয়ে আসছে কলেজের মাঠের দিকে। তখনই সারার ফোন বাজছে। এক নাগাড়ে ৩ বার রিং হলো ফোনে। সোয়া বলল, তোর ফোন বাজছে সারা, মনে হচ্ছে পিছনের ওই শ্যামলা ছেলেটাই ডেলিভারি বয়। সারা সোয়ার দিকে তাকিয়ে বলল, ব্যাগ থেকে ফটাফট টাকা বের করে ৫,০০০। সোয়া ব্রুজিয়ে প্রশ্ন করলো, কেন? কারণ আমি তোর জন্য অর্ডার দিয়েছি। সোয়া গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড নিরাপত্তা পালন করে উত্তর দিল, দিচ্ছিস গিফট, তাহলে টাকা কেন? আমি তো আর তোকে বলি নাই আমার জন্য গিফট কর। সারা কপাল গুছিয়ে বলল, তোকে আমি কখন বললাম গিফট দিচ্ছি? তাহলে তুই আমার ইনবক্সে ড্রেসের ছবি দেখিয়ে বললি কেন কোনটা নিবি দেখ? কারণ লস গেলে আমার একা যাবে কেন? তোরও যাক। যদি এই ড্রেসের রং টং উঠে যায় তাহলে বুক ফাটা কষ্টে সারখার হয়ে যাব যে। যদি দেখি না আমার সাথে তোরও লস গেছে, বিশ্বাস কর তখন আমার একটুও কষ্ট হবে না। সাথে সাথে মিনয় আর দীপ হাততালি দিয়ে হেসে উঠল। তন্ময় মৃদু হাসছে, সোয়া হাসছে। মিনয় বলল, এত বুদ্ধি নিয়ে তুই চলিস কিভাবে? আগামী বছর তোকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সোয়া বলল, তাই বলে তুই বাসটা আমাকেই দিবি? তন্ময় কিছু বল। তন্ময় সোয়ার মুখের উপর পড়া চুলগুলো কানের নিচে গুঁজে দিতে দিতে বলল, আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। সারার ফোন বেজেই যাচ্ছে। তন্ময় বলল, ফোনটা রিসিভ কর সারা, বেজে যাচ্ছে তো। সারা ফোনের দিকে তাকিয়ে বলল, বাজুক, আমার থেকে ডেলিভারি চার্জ দিবে, খানিক ঘুরবে না? তন্ময় বলল, সারা তুই পারিসও বটে। মিনয় বলল, পোশাক ডেলিভারি দিতে যদি হট হট মেয়েরা আসতো তাহলে তন্ময় আর দীপ প্রতিদিনই অর্ডার দিত, কারণ হট মেয়ে ওদের খুব পছন্দ। তন্ময় গভীর চোখে মিনয়ের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, কি বললি? আমি? আমার হট মেয়ে পছন্দ? মিনয় বলল, যেভাবে চমকালি যেন আকাশ থেকে পড়লি। সারা রাত নাভি বের করা মেয়েদের ছবি গুগল থেকে বের করে কে দেখে ভাই? তন্ময় আবার শক্ত কণ্ঠে বলল, আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিলে পাপ লাগবে। দীপ বলল, মিথ্যা কথা বলবো না, হট মেয়ে আমার পছন্দ বটেই। বিয়ে যদি করি হট মেয়েকেই করব। মিনয় বলল, শালা আমার, ৩৬ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারো না, আবার বউসাও হট। ওরা ৫ জন যে যাকে যেভাবে পারে পৌঁছাতেই থাকে। নিজেরাই হাসতে হাসতে এক একজনের গায়ের উপর গড়িয়ে পড়ে। এরপরে সারা ডেলিভারি বয়ের ফোন রিসিভ করলো। ছেলেটা এগিয়ে এসে খুব মেজাজের সাথে বলল, আপনাকে সে কখন থেকে ফোন দিচ্ছি আর আপনি ফোন তুলছেন না? আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। সারা ছেলেটার দিকে তাকিয়ে খিটখিট মেজাজে বলল, তা আপনার কাজই তো এটা, দিয়েছেন কেন ফোন? আমি কি পায়ে ধরেছি ফোন দিতে? একবার ফোন না ধরলে ১০০ বার ফোন দিতে থাকেন। ছেলেটা বিরক্ত হয়ে সারার দিকে তাকালো। বুঝতে পারলো এই মেয়ে যা তা কোনো মেয়ে নয়, এর সাথে বাড়াবাড়ি করে কথা বললে ঝামেলা হতে পারে। ছেলেটার ড্রেসগুলো বের করতেই সারা চোখ উল্টে গেল। মানে কি, মানুষ এত বড় বাটপার হবে কেন? ভিডিওতে একরকম দেখালো, পাঠিয়েছে আরেক রকম। সারা আর কোনো কথা না বাড়িয়ে ছেলেটাকে কুরিয়ার সার্চ দিয়ে পোশাক রিটার্ন করলো। সোয়া বলল, আমি আগেই জানতাম এমন হবে। মিনয় বলল, একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে চাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? তন্ময় বলল, সারা এখন ভয়ঙ্কর রেগে আছে, এখনই ওই পেজে গালিগালাজ দিবে। সারা বলল, আমার ১৫০ টাকা এভাবে পানিতে গেল, আমি ওদের এমন হেনস্থা করব? শোন, তোদের ফোনগুলো দে, ওর পেজে সবার আইডি থেকে অর্ডার দে ড্রেস। তোদের আইডিগুলো থেকে অর্ডার দে। ডেলিভারি বয় কল দিলে কেউ রিসিভ করবি না, একদম নাজেহাল করে ছেড়ে দিব। সেদিন কলেজ থেকে বিদায় নেওয়ার সময় রোশন সারাকে মেসেজ করলো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ হলে আমার সাথে দেখা করে যেও। সবাইকে বিদায় দিয়ে সারা কলেজ গেটে দাঁড়িয়ে রোশনকে মেসেজ করলো, আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি, কি বলবেন দ্রুত আসুন। রোশন রিপ্লাই করলো, ওকে। ৫ মিনিটের মাঝে রোশন কলেজ গেটে আসলো। সারার পাশে এসে বাইক হর্ন দিল। সারা পেছনে তাকাতে রোশনকে দেখিয়ে বলল, আর একটু হলে কানটা ফেটে যেত আমার। রোশন গম্ভীর কণ্ঠে বলল, বাইকে ওঠো। সারা কিছু বুঝে উঠতে না পেরে উত্তর দিল, কেন? এই রোদে দাঁড়িয়ে প্রশ্ন না করে আগে ওঠো, পরে দিচ্ছি উত্তর। সারা বিড়বিড় করে বলল, সবসময় মেজাজ আকাশে থাকে ওনার। বলে বাইকে উঠল। বাইক চালাতে চালাতে রোশন প্রশ্ন করল, ছাতা আনোনি কেন? কারণ ছাতা আনলে হারিয়ে ফেলি। তুমি কি বাচ্চা, তুমি এখনও ছাতা হারিয়ে ফেলো? না, আপনার মতো বুড়ো হয়েছে। এমন সময় রোশন একটা রেস্টুরেন্টের সামনে বাইক স্লো করলো। সারাকে বলল, নামো। সারা নেমে দাঁড়িয়ে বলল, এই কাঠফাটা রোদে দাঁড়ালেন কেন? আমি আর সানস্ক্রিন মেখে আসিনি। রোশন সারার দিকে আর চোখে তাকালো। সারার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর নিয়ে গেল। একটা টেবিলে দুজনে মুখোমুখি বসলো। সারা এবার বুঝলো এখানে তারা খেতে আসছে। রোশন বলল, আগে কিছু খেয়ে নাও, পরে কথা বলি। এখানে কেন এসেছি আমরা? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা? রোশন সারার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল,
আগে মুখটা মুছে নাও, গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। সারা টিস্যুটা নিয়ে বলল, কি আলোচনা করতে এসেছি? তোমার কোন ডিজাইনের গহনা পছন্দ আমাকে দেখাও। অনুষ্ঠানে তো বেশি দিন বাকি নেই। আমি চাইছি বিয়ে তোমার সাজগোজ গহনা শাড়ি সব তোমার পছন্দেই হোক। তোমার কোনো শখ অপূর্ণ রাখবো না আমি। সারার চোখ দুটো কেমন আনন্দে চিকচিক করে উঠল। এভাবে যে রোশান তার পছন্দ শখের মূল্যায়ন করবে তা তো সে কল্পনা করেনি। সারা খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার গহনা নিয়ে মাথা ব্যথা নেই। প্লিজ সারা, অন্তত একটা পছন্দের গহনা আমাকে দেখাও। সারা রোশানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন স্যার। রোশান পকেট থেকে ফোন বের করে সারা দিকে এগিয়ে দিল। তারপর রোশান উঠে গিয়ে খাবার অর্ডার দিতে গেল। এদিকে সারা সেই পেজে প্রবেশ করলো, যেখানে নক করে বলল, কিছু মেল আইটেম দেখান। পেজ থেকে কিছু আন্ডারওয়্যারের ছবি, ওয়ালেট সহ বিভিন্ন মেল আইটেমের ছবি দেখালো। সারা ভীষণ দুষ্ট মেয়ে, শয়তানি বুদ্ধি চাপল মাথায়। ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, আন্ডারওয়্যারের কিছু কালার দেখান। ওরা বিভিন্ন কালার সেন্ড করলে সারা বলল, লাল রঙের 6টা আন্ডারওয়্যার দিন। বলেই সারা রোশানের ঠিকানার ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলো। ডেলিভারি বয় যখন রোশানের কাছে লাল রঙের ওইগুলো নিয়ে আসবে, রোশানের রিয়াকশান কি হবে সেটা ভেবে সারা হেসে গড়াগড়ি খাচ্ছে। সারার অদ্ভুতভাবে হাসাহাসির কারণ বুঝতে পারছে না রোশান স্মৃতিকে। সে সন্দিহান চোখে সারার দিকে তাকিয়ে আছে, ব্রুজগুল কুচকানো। টেবিলে টোকা দিয়ে সারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। টেবিলে টোকা পড়তে সারার হাসি থেমে গেল। সে রোশানের দিকে দৃষ্টি মেলল। রোশানের দৃষ্টিতে গভীর সন্দেহ। সারা চোখ ফিটফিট করে তাকিয়ে আছে রোশানের দিকে, তাও হাসি থামছে না। পেজের মেসেজ ডিলিট করে দিয়ে ঠোঁট টিপে হেসে ফোনটা রোশানের দিকে এগিয়ে দিল। সারা চোখের দিকে তাকিয়ে রোশান শুকনো কাশি দিয়ে বলল, কার হার্ট অ্যাটাক করানোর দান্দা এইভাবে হাসছ? রোশানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সারা ঠিক বুঝে উঠতে পারল না রোশান কি তাকে রোমান্টিক কথা বলল নাকি অপমান করলো। ছেলেরা তো রোমান্টিক কথা বলার সময় একটু লাজুক হেসে, মুচকি হেসে বলে, আবার চোখ জুড়ে থাকে ভীষণ মুগ্ধতা। কিন্তু এই ভদ্রলোকের এই অভদ্র লোকের মুখে তো করলার জুস ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছি না। সারা মনে মনে বিরক্ত হচ্ছে। এই অসহ্য লোকটা তাকে এক প্রকার কনফিউশনে ফেলে দিল। এমন কঠিন প্রশ্ন করে। সারা মনে মনে বলছে, মাই নেম ইজ সারা। আমাকে হেনস্থা করে পার পেয়ে যাওয়া অত সহজ কথা নয়। এখনই এমন একটা প্রশ্ন করলেও লজ্জায় নাক মুখ একেবারে কেটে যাবে। সারা দুই কনুই টেবিলে রেখে, দুই হাতের উপর থুতনি রেখে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো রোশানের দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশ্ন ছড়ল, কথাটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন ফোন স্ক্রল করছিল। সারার প্রশ্ন কর্ণকুহরে যেতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সারার চোখের দিকে তাকালো। বামব্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করল, সরি, কি বললে? সারা আমতা আমতা করে সরাসরি বলল, মাত্রই যে কথাটা বললেন ওটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন কপাল টান টান করে বলল, কথাটা তোমার রোমান্টিক মনে হলো কেন? কারণ প্রতিটা পুরুষ মানুষই সুন্দরী নারীর হাসির প্রেমে পড়ে। যেহেতু আমি সুন্দরী সেজন্যই কথাটা বললাম আর কি। রোশনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বাঁকা হাসি হেসে বলল, হাসি দেখে গলায় ফাঁসি নেওয়া ছেলে আমি না। সারা একটু ঝাঁঝালো কণ্ঠে বলল, তাহলে বললেন কেন কথাটা? রোশন সারা দিকে একটু ঝুঁকল। রোশনকে ঝুঁকতে দেখে সারা পিছন দিকে ঝুঁকল। রোশন সারা দিকে ঝুঁকে কপাল টান টান করে বলল, আমি রোমান্টিকভাবে বলিনি বলে খুব রেগে গিয়েছো মনে হচ্ছে। কথাটা সারার গায়ে লাগলো। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। অপমানের হালকা ব্যথায় চিনচিন করে উঠল বুক। এরই মাঝে ওয়েটার এসে হালকা কাশি দিল। রোশন সারাকে এমন অবস্থা দেখে ওয়েটার লজ্জায় পেল। রোশন সারা ওয়েটারের দিকে তাকিয়ে ওরা দুজন লজ্জা পেল। রোশন দ্রুত সোজা হয়ে বসল। ওদের এমন অবস্থায় দেখা যাচ্ছিল যেন দুজন দুজনকে কিস করছে। ওয়েটার লাজুক হেসে জায়গা চেঞ্জ করে হাঁটা দিল। ওয়েটারের বিশ্রী হাসি সারার অপমান আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সে সারা উঠে দাঁড়ালো। ওয়েটারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রোশন সারার মুখ চেপে ধরে বসিয়ে দিল। সারা মুখ থেকে রোশনের হাত সরিয়ে দিয়ে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মুখ কেন চেপে ধরলেন? রোশন দাঁতে দাঁত চেপে খুব আস্তে বলল, ওয়েটারকে কেন ডাকছিলে? সিনক্রিয়েট করবে না একদম। আশেপাশে মানুষ আছে, কথাও লাউডলি বলবে না। সারা আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন আছে। তারা একান্তে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দু একজন তাদের দিকে তাকাচ্ছে। সারাও সাফা কণ্ঠে বলল, ওই ছেলেটা ওভাবে হাসলো কেন? ওর ইচ্ছে হয়েছে, ও হেসেছে। তার জন্য কি তোমাকে কৈফিয়ত দিবে নাকি? অবশ্য কৈফিয়ত দিবে। ও মানুষের প্রাইভেট মুহূর্তে এসে হাসাহাসি কেন করবে? রোশন কপাল টান টান করল। খানিকটা টেনে উত্তর দিল, তাই নাকি? তুমি তার মানে প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিলে? এবারও কথা বলে ধরা খেয়ে গেল সারা। সে লজ্জায় আর অপমানে আবারও আহত হলো।
দ্রুত কথা রাখতে বলল, ঠিক তা নয়, ওই ছেলেটা ভুল বুঝে হেসে গেল না, ওর ভুল ভাঙাতে হবে। তা কী ভুল ভাঙাতে হবে? ও আমাদের যেভাবে দেখেছে তাতেও ভেবেছে আমরা। রোশানও জানে ছেলেটা কি ভেবেছে, তাও সে প্রশ্ন করে যাচ্ছে। এবার ব্রুসি জিজ্ঞেস করলো কি ভেবেছে। সারা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি ভেবেছে বুঝতে পারছেন না? রোশান মাথা নাড়িয়ে না সূচক বুঝিয়ে বলল, না তো। সারা বিড়বিড় করে বলল, আনরোমান্টিক বুড়া লোক একটা। রোশন ব্রুসিয়ে বলল, কিছু বললে? সারা এসির দিকে তাকিয়ে বলল, এসিটা কি ঠিকঠাক চলছে না? প্রচণ্ড গরম লাগছে আমার। মেজাজ সব সময় 42 ডিগ্রিতে থাকলে গরম তো লাগবেই। এই বছরে এখনও বৃষ্টি হয়েছে, যাবার গরম লাগবে না? সব দোষ আমার মেজাজে দিচ্ছেন কেন? রোশান সারার লোহিত বর্ণ মুখের দিকে তাকিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। সারা মুখে খাবার নিয়ে খেতে খেতে বলল, ফোন থেকে ওদের অ্যাপসে ডিলিট দিয়ে দিব যদি বৃষ্টি না হয়। অ্যাপসে দেখায় আজ বিকেলে বৃষ্টি আছে, অথচ সারা বিকেল প্রখর রোদ থাকে। একটা মাস ধরে দেখে আসছি বৃষ্টি হবে। সারা ঠোঁটের কোনায় খাবার লেগে আছে। রোশান হাত দিয়ে সেটা ফেলে দিয়ে বলল, আজ বৃষ্টি হবে। সারা সে কথা পাত্তা না দিয়ে বলল, জীবনেও না। রোশান সারার অস্থির মুখের দিকে তাকিয়ে বলল, আজ বৃষ্টি হবে তুমি দেখে নিও। এটা রেগুলার শুনছি, ওয়েদার অ্যাপসে দেখেছি, অথচ এই শহরে কোনো বৃষ্টি নেই। রোশান শান্ত কণ্ঠে বলল, বললাম তো আজ বৃষ্টি হবে। সারা আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল, যদি বৃষ্টি হয় আজ, এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি করে দেখাবো, প্রমিস। রোশান ফোনের ওয়েদার অ্যাপসের দিকে তাকিয়ে বলল, তাই কি করে দেখাবে? সারা সাত পাঁচ কিছু না ভেবে বলল, আপনার গালে চুমু দিব। এর চেয়ে কঠিন কাজ তো আর নেই এই দুনিয়ায়, তাই না? রোশানের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে বড় বড় চোখে সারা দিকে তাকালো। তার জীবনে এমন ভয়ঙ্কর কথা আগে পরে সে শুনেনি। সরাসরি কোনো মেয়ে এভাবে চুমু দিতে চায়নি। সারা মুখ দিয়ে কথাটা বলে মন দিয়ে খাচ্ছে। রোশান মুখে দিতে দিতে বলল, সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, মনে থাকে যেন। আর যান যান, এই কাঠফাটা রোদে বৃষ্টি হবে, তবেই না আপনার মতো বুড়োর গালে চুমু খেতে হবে। রোশন বুড়ো শব্দটা শুনে ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। টপিক চেঞ্জ করে আবার বলল, গহনার ডিজাইন কি দেখেছ? সারা খাওয়া বন্ধ করে রোশনের দিকে তাকিয়ে বলল, আমার আসলে গোল্ড ফোরে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাহলে বললে কি আর সেই ইচ্ছে পূর্ণ হবে নাকি? বলে তো দেখো, আমার ইচ্ছে দবদবে সাদা গাউন পরে, মাথায় গলায় সাদা বেলি ফুলের গহনা পরে পাহাড়ের চূড়ায় বসে বিয়ে করব। রোশন কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, আই উইশ তোমার এই স্বপ্ন একদিন পূর্ণ হবে। আর কি পূর্ণ হবে? বিয়ে তো হয়েই গেছে সাবান আপার মতো। ইচ্ছে ছিল বেলি ফুলের মালা দিয়ে আমার বাসর সাজানো হবে। সেই বাসরে আমি বসে থাকবো, চারদিক থেকে মানুষ শুধু ছবি তুলবে। কেন যেন রোশনের হাসি পেল। সে স্মিত হাসল, হেসে বলল, রাতে শাড়ি আর গহনার ডিজাইন পাঠিয়ে দিও। এই কড়া রোদে আর গুঁড়োগুড়ি করো না। সারা বাসায় ফিরে রোশনে দেওয়া খামটা খুলে দেখল। খামটা খুলে হা করে তাকিয়ে রইল সে। একটা হলুদ রঙের খাম সারা তার আলমারির ড্রয়ার থেকে বের করলো। মন মানসিকতা খুব একটা ভালো নয় বলে সেদিন আর খুলে দেখেনি। আজ বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে খামটা খুলল। খামটা খুলতে চোখ উঠল কপালে। সে ভালো করে খামে থাকা জিনিসটা দেখল, উল্টে পাল্টে দেখল। না, সে ভুল দেখেনি। খামের ভিতরে একটা চেকের পাতা, তার কাবিনে দেওয়া সম্পূর্ণ 5 লক্ষ টাকার সোনালী ব্যাংকের একটি চেক। সেই চেকের সাথে একটি ছোট্ট রঙিন কাগজে চিরকুটে লেখা আছে। সেই চিরকুটে লেখা আছে, প্রিয়, তোমাকে প্রিয় বলে সম্বোধন করলাম আমি। কারণ এই পৃথিবীতে যত যত প্রিয় তালিকা আছে, তার মধ্যে বই প্রিয় চেয়েও প্রিয়। আজ আমার সেই প্রিয় মানুষটার সাথে সৃষ্টিকর্তা আমার জীবন জুড়ে দিয়েছেন। তাকে আমি 2 সেকেন্ড আগেও চিনতাম না, জানতাম না। তবে রবের হুকুম যখন হয়েছে, নিশ্চয়ই তাতে মঙ্গল আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এসব আমাদের হাতে নেই, আছে একমাত্র উপরওয়ালার হাতে। উপরওয়ালার সিদ্ধান্ত সবসময় উত্তম হয়, মঙ্গলজনক হয়। তাই আমি তার এই সিদ্ধান্তকে সম্মানের সাথে খুশি মনে গ্রহণ করে তোমাকে আমার বউ বলে কবুল করে নিলাম। কাবিননামা একজন স্ত্রীর হক, আর বিয়ের প্রথম রাতেই আমি আমার স্ত্রীর হক মেরে দিতে পারি না। আমি এতদিন বিয়ে করিনি শুধুমাত্র স্ত্রীর কাবিননামার টাকা পরিশোধ হাতে পূর্ণ করতে পারবো না বলে। একজন পুরুষ হিসাবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আমাদের মন মানসিকতা কতটুকু মিলবে, তবে আমি তোমাকে কখনোই আমার পছন্দ মতো চলার জন্য জোর করব না। তোমার ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আমি শুনেছি তুমি আমার চেয়ে বয়সে অনেকটাই ছোট।
ছোট বয়সে ছোট হলেও মেয়েরা এমনি ফুলের মতো হয়, অবুঝ হয়। পুরুষ মানুষের মানিয়ে নেওয়া উচিত। তুমি সামান্য একটু মানিয়ে নিতে পারলেই আমি পুরোটা তোমাকে মানিয়ে নিব ইনশাল্লাহ। তুমি আমার ঘরে এসো, তোমাকে স্বাগতম। তোমার জীবন সুখের, শান্তির, আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। দায়িত্ব যখন নিয়েছি তা পালন করব। অগোছালো লেখাগুলো একটু মানিয়ে নিও। আমি আগে কখনো চিঠি লিখিনি। এটাই আমার জীবনের প্রথম চিঠি। ইতি। কিছুক্ষণ আগে বিয়ে হয়েছিল যে কালো ছেলেটির সাথে, সেই ছেলেটি। সারা চিঠিটা পড়ে মুগ্ধ চোখে কতক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। ঠোঁটে মুখে মুগ্ধতার হাসি। আরিয়ানকে হারিয়ে পাগল প্রায় মেয়েটা কি জানতো যার সাথে বিয়ে হতে চলেছে সে আরও বেশি চমৎকার একজন মানুষ। তার প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের চেয়ে আলাদা। হঠাৎই দমকা হাওয়া ছাড়ল। লণ্ডভণ্ড করা বাতাস। সারা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার পাল্লা একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। এলোমেলো বাতাসে ধুলোবাড়ি আর খড়কুটোই ভরে যাচ্ছে ঘর। সাথে সারা সিল্কি চুলগুলো উঠছে। মুহূর্তের মাঝে রাতের আকাশ আরও ঘন কালো আধারে ছেয়ে গেল। মেঘের ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে চারদিকে। সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুৎ চমকাচ্ছে। সারার মেঘের গর্জনে খুব ভয় করে। আকাশে মেঘ করলে সে জানালা দরজা লাগিয়ে পাতলা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু আজ সে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে জানালার ধারে। দুপুরে রোশান স্যার বলেছিল আজ বৃষ্টি হবে। সত্যি আজ বৃষ্টি হলো। সে বুঝলো কিভাবে বৃষ্টি হবে। সে কি তাহলে সবই বোঝে? তারপরে সারার মনে পড়ল সে ভয়ঙ্কর কথাটা। সে কথা বলেছিল বৃষ্টি হলে সে রোশানকে চুমু খাবে। সত্যি তো এখন বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে কি সত্যি আসবে আবার চুমু খেতে? এমন ভয়ঙ্কর কাজ আমি কিছুতেই করতে পারবো না, কোনোভাবেই না। তখনই সারার হাতে থাকা ফোনটিতে একটি মেসেজ এলো। মেসেজের শব্দে সারা ফোনের দিকে তাকালো। আননোন সে নাম্বার থেকে মেসেজ এসেছে। আজ তোমাকে অন্যরকম লাগছিল। এত সুন্দর করে সাজগোজ না করলেও তো পারতে। মেসেজটা পড়ে সারা আবারও গম্ভীর চিন্তায় মগ্ন হলো। তার জীবনে যেন চিন্তার কোনো শেষ নেই। একটা যায় আর একটা আসে। কে এই আগন্তুক? কে সারাকে এভাবে মেসেজ করছে? আজ তো তাকে তন্ময়, মিনয়, দীপ আর রোশান সিদ্দিকী ছাড়া পরিচিত কেউই দেখেনি। এ চারজন ছাড়া তার নাম্বারও কেউ জানে না। তাহলে কে এই মেসেজ দিচ্ছে? সারা চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। রোশান সিদ্দিকী কোনোদিন তাকে এ ধরনের মেসেজ দিবে না। তাহলে কি বন্ধুদের মাঝে কেউ? না, ওদের মাঝে এমন কেউ নেই। তাহলে কি আরিয়ান? আরিয়ান কোনোভাবে কি তার নাম্বার পেয়েছে? সারা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সময় সারার আম্মু তার রুমে প্রবেশ করে বলল, ঘর বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে আর তুমি জানালা না লাগিয়ে দাঁড়িয়ে আছো? যেভাবে জানালা বাড়ি খাচ্ছে এখনই ভেঙে যাবে। বলে সারার আম্মু জানালা লাগিয়ে দিল। যাওয়ার সময় সারা দিকে তাকিয়ে বলল, 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবে। এসব অকাজ করলে কথা তো আমাকেই শুনতে হবে। মানুষ বলবে আমি তোমাকে কিচ্ছু শেখাইনি। সারা মায়ের সেসব কথায় খুব একটা কান দিল না। সে তার মতো করে ভেবে যাচ্ছে। এমন মুহূর্তে রোশানের নাম্বার থেকে ফোন এলো। রোশানের নাম্বার থেকে ফোন দেখে সারা চমকে ওঠে। এখন কি রোশান সেই কথাটা বলবে? সারা ফোন রিসিভ করে বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছেন? শুনুন, যা ভাবছেন তার জীবনও সম্ভব না। বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আপনি দেননি। তাই আপনাকে চুমু খেতে যাব, প্রয়োজনে ষাঁড়ের মুখে চুমু খাবো, তাও আপনার মুখে না। রোশান সারা ননস্টপ বকবক শুনল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বলা শেষ? যদি আর বলার প্রয়োজন হয় তখন অবশ্যই বলবো। রোশান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমাকে চুমু খেতে না পেরে তুমি পানিতে ডুবে মরলেও আমি চুমু খেতে চাইতাম না। বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ইন্টারেস্টেড আমাকে চুমু খাওয়ার জন্য। সারা এবার ফুঁসে উঠে বলল, ছি ছি, আপনি কি কলেজের স্যার নাকি ইমরান হাশমির কিস মুভির স্যার, যেভাবে চুমু নিয়ে নামতা পড়ছেন? সারার এমন উদ্ভট কথাবার্তা শুনে রোশানের মাথায় যেন বজ্রপাত হলো। সে চোয়াল শক্ত করে বলল, হোয়াট? কি বললে তুমি? একদম ঠিকই বলেছি, আর ফোন দিবেন না আমাকে। বলে সারা ফোন কেটে দিল। কেটে দিয়ে উপর করে রাখল। কিছুক্ষণ পর আবার ফোন উল্টে দেখলো রোশান ফোন দিয়েছে কিনা। কিন্তু না, রোশান আর একবারও ফোন দেয়নি। বুকের মাঝে কিঞ্চিত ব্যথার অনুভব হলো। আরিয়ান হলে এতক্ষণে কত শতবার ফোন দিত। ফোন রিসিভ না করা অবধি এক নাগারে ফোন আসতো। সারা আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। পাতলা কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাহিরে ঝুম বৃষ্টির শব্দে হালকা ঘুম ধরল। তন্ময়ের পরনে কফি কালারের একটি কলার দেওয়া গেঞ্জি। চেয়ার টেবিলে বসে বই পড়ছে সে। বাহিরে বৃষ্টি হচ্ছে। মৃদু বাতাসে সামনে চুল উঠছে। কফি কালারের গেঞ্জিতে তন্ময়কে ভীষণ সুন্দর লাগছে। তন্ময়কে নায়ক বললে খুব কি বেশি ভুল হবে? মনে হয় না ভুল হবে। দরিদ্রতা ছাড়া তন্ময়ের জীবনে সৃষ্টিকর্তা অপূর্ণ কিছুই রাখেনি।
যেমন দেখতে সুন্দর তেমনি মেধাবী। শহরের সুন্দরী মেধাবী বড়লোকের মেয়েরা ক্রাশ খেয়েছে তন্ময়কে দেখে তার ঠিক নেই। কত মেয়ের হৃদয় থমকে গিয়েছে একবার তন্ময়ের দিকে তাকিয়ে, তার কোনো হিসেব নেই। তবে তন্ময়ের মনটা পড়ে আসছে তার ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড সোয়ার কাছে। তন্ময়ের কাছে অপশনের অভাব নেই, তবুও সোয়ার প্রতি বাজেভাবে দুর্বল তন্ময়। শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সোয়া, যে এই বয়সে ব্যক্তিগত প্রাইভেট কারে চলাফেরা করে, বাবার অডেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তন্ময় আর সোয়ার মিল হওয়া যেন আকাশ পাতাল সমান পার্থক্য। তবুও তন্ময়ের মনে ভরসা, সে একদিন বিসিএস ক্যাডার হবে, অনেক বড় চাকরি করবে। সোয়ার বাবার কাছে একদিন প্রস্তাব পাঠাবে। আগামী মাসে সোয়ার জন্মদিন। তন্ময়ের হাতে টাকা নেই। মিনয় শুয়ে শুয়ে সিগারেট টানছে। তখনই তন্ময় বলল, মিনয়, 1000 টাকা লাগবে। মিনয় সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ফর্ম ফিল আপের কথা বলে বাড়ি থেকে যে এতগুলো টাকা এক্সট্রা নিলাম, শালা সিগারেটের পিছিয়ে উড়ে গেল। তন্ময় বলল, 1 টাকাও নেই? আছে 1000 টাকা, আমাকে দিস, আগামী মাসে দিয়ে দিব। কিন্তু আমি সিগারেট খাবো কি দিয়ে? দীপ বলল। মিনয় অপশন দিলাম বউ না সিগারেট। মিনয়ের চোখের সামনে বেশি উঠল তরির মায়াবী ফেস। সে এক বাক্যে বলল, মায়াবিনী মানে? ওই মেয়েটা। দীপ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কোন মেয়ে? একটা মেয়ে ভাই, মনে ছুরি মেরে দিল। কি সরল সাহনি! সারা জীবন যার সানি লিওন পছন্দ, তার কিনা সরল মেয়ে পছন্দ হলো। তন্ময় বলল, জিন্স আর গেঞ্জি পরে না 3 পিস পরে? চুলি কি বেনুনি করে? দীপ বলল, ভাই শোন, যার কিনা গাইয়ে পছন্দ না, সে 3 পিস পরা মেয়ে পছন্দ করে? মিনয় মুখে সিগারেট সরে ফেলে বলল, ভাই, মেয়ে সিগারেট খাওয়া পছন্দ করে না। তন্ময় মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। দীপ জোরে হাততালি দিয়েই বলল, এবার জমবে খেলা ভাই। মিনয় চট করে উঠে দাঁড়ালো। তন্ময়ের ছাতা নিয়ে বের হতে হতে বলল, না, খুব অশান্তি হচ্ছে মনে। মায়াবিনীর মুখটা দেখে আসি। আসুন। আশিকি দিয়ে মন্ত্র করলো আমায়। ঘণ্টাখানেক পরে সারার কানের কাছে ফিসফিস করে সারার মা ডাকছে, সারা উঠ দ্রুত। মায়ের ডাকে সারা দরপড় করে উঠে বলল, কি হয়েছে আম্মু? দ্রুত গায়ের গেঞ্জি খুলে একটা শাড়ি বা 3 পিস পরো। সদ্য কাঁচা ঘুম ভাঙল সারার। মায়ের কথা রাগা গোড়া কিছুই বোধগম্য হচ্ছে না তার। সে কপাল কুঁচকে বলল, আমি বুঝলাম না আম্মু, এসব এখন কেন চেঞ্জ করব? রোশন আর ওর মা বাবা এসেছে, তোমাকে এসব পোশাকে দেখলে কি বলবে? সর্বনাশ হয়ে যাবে। সারা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে ভয় আর টেনশন। বিষয়টা সারার একদমই ভালো লাগছে না। তার শ্বশুরবাড়ির মানুষ কি ভাগ নাকি ভাল্লুক, যেভাবে ভয় পেতে হবে? সারা খানিকটা বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তাদের এইভাবে ভয় পাচ্ছ কেন আম্মু? ওরা কি ভাগ নাকি ভাল্লুক? আর আমি তো এসব পোশাকই পরি। ওরা জানলে অসুবিধাটা কোথায় বুঝলাম না। সারার আম্মু চাপা কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। এরই মাঝে রোশানের মা হাস্যোজ্জ্বল মুখে সারার রুমে প্রবেশ করলো। সারা দ্রুত গায়ের ওড়না টেনে নিয়ে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে বিছানার কোনায় বসলেন। কেমন অদ্ভুত চোখে সারার দিকে তাকাচ্ছেন। বোঝাই যাচ্ছে সারার পরনের পোশাক তার পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি না মুসলিম ঘরের সন্তান? সারা মাথা নিচু করে মিহি কণ্ঠে জবাব দিল, জি। হাতের নখ বড় রেখেছ কেন? চুল এমন করে কেটেছ কেন? ভ্রু তুলেছ কেন? পরনের পোশাকের এই অবস্থা কেন? গেঞ্জি পরে ছেলেরা, আর তুমি মেয়ে হয়ে গেঞ্জি পরে শুয়ে আছো কেন? সারার মুখে যে উত্তরগুলো এসেছে তা ভদ্রতার খাতিরে বলতে পারল না। মনে মনে সে ক্ষিপ্তই হলো। সারার আম্মু চট জলদি উত্তর দিল, বিয়ে হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে, আপনি ওসব নিয়ে ভাববেন না। রোশনের আম্মু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখ কালো করে বলল, আগামী শুক্রবার অনুষ্ঠান হবে, আমরা সারাকে তুলে নিব। বিয়ের পর যেন এই ধরনের পোশাক আর না পরে বলে বেরিয়ে গেলেন। রোশনের আম্মু ঘর ছেড়ে বেরিয়ে যেতে সারার আগে কিড়মির করতে করতে ওর বিছানার গোলাপি রঙের পুতুলটা ছুঁড়ে মারল। তখনই রোশন ঘরে প্রবেশ করলো আর পুতুলটা গিয়ে পড়ল রোশনের গায়ে। সারার গোলাপি রঙের পুতুলটা ধরে রোশন সারার দিকে উঁকি মারল। সারার চোখ দুটো অশ্রুসিক্ত, আগুনের মতো জ্বলছে, ঠোঁট জোড়া কাঁপছে। রোশন পুতুলটা হাতে নিয়ে এগিয়ে গেল সারার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে। রোশনের শীতল দৃষ্টির দিকে তাকিয়ে সারা ফুঁসে উঠে বলল, নিন বলুন, এবার আপনি কিছু বলুন। আপনার মা পারলে আমার গায়ে হাত তুলত, ওনার অসম্পূর্ণ কাজটা আপনি করে দিন বলে গালে এগিয়ে দিল। রোশন সারার গালে হাত রাখল, আলতোভাবে স্পর্শ করল, শীতল কণ্ঠে জবাব দিল, আমার হাত দুটো তোমার শক্তি হবে, যে তোমাকে আঘাত করবে সেখানে বাধা সৃষ্টি করবে, তাছাড়া তোমাকে কখনো আঘাত করবে না। আজ থেকে তোমার 2টো হাত নয় 4টা হাত। আমি কারো আঘাত তুমি চোখের পানি পেল,
আঘাতের বিনিময়ে আঘাত দিয়ে হাসতে শিখতে হয়, না হলে এই পৃথিবীতে তুমি টিকতে পারবে না। আমি তোমাকে প্রতিবাদী মেয়ে হিসাবে দেখতে চাই। বলে রোশান উঠে চলে গেল। যাওয়ার সময় গাড়িতে একটা কথাও বলল না রোশান। সে চুপচাপ গম্ভীর মোডে বসে আছে। মোডের অবস্থা খুব একটা ভালো না। রোশানের আম্মু বলছে, এমনি অত সুবিধার হবে না। আমি দুটো ভালো কথা বলেছিলাম, দেখলাম মুখ ফুরিয়ে আছে। রোশানের বাবা খানিকটা অবাক হয়ে বললেন, মানে? বৌমা বাড়িতে যেতে পারেনি, এখনই তোমার ভালো কথা বলা হয়ে গিয়েছে? এমন ভালো কথা বলছো যে মেয়েটা মুখ ফুরিয়ে আছে। রোশানের আম্মু বলল, শোনো রোশান, তুমি কিন্তু এই মেয়েকে মোটেও প্রশ্রয় দিবে না। মেয়ে অত সুবিধার হবে না। রোশান গম্ভীর কণ্ঠে বলল, কাজটা কি ঠিক করেছ আম্মু? কোন কাজ? রোশান আবারও গম্ভীর কণ্ঠে বলল, ও আমার ওয়াইফ আম্মু। ভালো মন্দ যা বলতে হয় আমি বলবো। প্লিজ তুমি কিছু বলতে চেও না, এতে তুমি ওর চোখে খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাইছি না আম্মু। রোশানের আম্মু বলল, কেন? ওই মেয়ে কি তোমার কাছে নালিশ দিয়েছে? তুমি যাকে ওই মেয়ে করছো সে কিন্তু তোমার ছেলের বউ, তাই নাম ধরে বলাই সম্মানের হবে। রোশানের বাবা রোশানের মায়ের দিকে চোখ রাঙিয়ে বলল, সময় আছে এখনও, ভালো হয়ে যাও। বাহিরে বৃষ্টির শব্দ একটু কমেছে। তরি অন্ধকার ঘরে একা একা শুয়ে আছে। এখন তার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে। বাবার খেয়াল নেই মেয়ের দিকে। সে তার নতুন বউ নিয়ে ব্যস্ত। পাশের রুমেই তরির বাবা, তার মা, তার নতুন মা। তাদের কথোপকথন সব শোনা যাচ্ছে। তরির কানে ওদের কথোপকথনগুলো খুব বাজে শোনাচ্ছে। কান চেপে ধরেও লাভ হচ্ছে না। খুব জোরে তরির বাবার চুমুর শব্দ শোনা যাচ্ছে। তরির বাবা তার নতুন বউকে বলছে, আমি তোমার ঠোঁট দেখে পাগল হয়েছিলাম, এই জন্য ঠোঁটে বেশি চুমু খাই। মেয়েটা বলছে, আমি তোমার সব দেখে পাগল হয়েছিলাম। তরির বাবা বলছে, আর একটু কাছে আসো, তোমার বুকেই তো আছি, আর কি করব? মন বসছে না তো, তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। খেয়েও, কিন্তু তার আগে আমাকে একটা আইফোন দিও। আগামীকালই দিব, তুমি শুধু আমাকে খুশি করো। তরি বিছানা থেকে উঠে গেল। এত নোংরা কথাবার্তা সে আর নিতে পারছে না। ইচ্ছে করছে ওই নোংরা পরিবেশ ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। চোখে পানি ছলছল করছে তরির। ঘরের দরজা খুলতে মুখোমুখি হলো মিনয়ের। একদম কাকবেজা ভিজে বাড়িতে হাজির হয়ে সে বাহিরে হাজারো বজ্রপাতের শব্দ উপেক্ষা করে সে বাড়ি এসেছে। বাড়িতে ঢুকেই তরির মায়াবী মুখটা দেখবে কল্পনাও করতে পারেনি। মিনয় বেজা শরীরে ঠোঁটে হাসি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তরির দিকে তাকিয়ে। তরি একবার কোনো রকম মিনয়ের দিকে তাকালো, তারপর দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। মিনয় বজ্রের ন্যায় তাকালো তরির পথ দিকে। এই পিচ্ছি মেয়েটা এত রাতে কোথায় যাচ্ছে? বাহিরের ওয়েদার তো ভালো না। মিনয়ে তরির পেছন পেছন নামলেও বাহিরে মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে, তাণ্ডব চলছে। সব ভয় ডর উপেক্ষা করে তরি বাড়ি থেকে পা বাড়ালো। সে তার গন্তব্য জানে না, শুধু চাইছে ঝড় বৃষ্টির মাঝে একটা অঘটন ঘটে যাক, সে মরে যাক। এই পৃথিবীতে তার আপন বলে কেউ নেই, কেউ তাকে ভালোবাসে না। ভালোবাসার মতো কেউ নেই যার এই পৃথিবীতে, সে তাহলে কার জন্য বাঁচবে? একদম চোখ বন্ধ করে তরি হাসছে। মিনয় বুঝতে পারলো মেয়েটার কিছু হয়েছে, সে নিজের ভিতরে নেই। মিনয় পিছন থেকে গিয়ে তরির হাতটা টেনে ধরল। আসমকাকেও হাতের কবজি চেপে ধরায় তরির হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে পেছন ফিরে তাকালো, তাকিয়ে দেখলো মিনয়। তরি পেছন ফিরে তাকাতে মিনয় তরিকে বলল, এই পিচ্ছি, যাচ্ছ কোথায় এভাবে? বাহিরে তাণ্ডব চলছে, একটা বিপদ ঘটাবে তুমি। চারদিকে দেখো না বজ্রপাত হচ্ছে। তরি মলিন মুখে তাকিয়ে আছে মিনয়ের দিকে। তার মুখে কোনো হাসি নেই, কোনো কথার উত্তর দিচ্ছে না। মিনয় আবারও বলল, কি তোমার বাবা জানেন তুমি ঝড় তুফানের মাঝে বাহিরে যাচ্ছ? তোমার কিছু হলে তোমার বাবার কি হবে? মিনয় যা ভাবছে তা বল, সব মিথ্যে। এই পৃথিবীতে এমন কেউ নেই যে তরিকে ভালোবাসে, তরির জন্য চিন্তা করে। তরির প্রচণ্ড কান্না পাচ্ছে, এই পৃথিবীতে কেউ নেই যে ওর কান্নাটুকুও দেখবে। তরির মুখে কোনো কথা নেই, সে মলিন মুখে দাঁড়িয়েই আছে। মিনয় আবারও বলল, কি আশ্চর্য, তুমি এমন রোবটের মতো হয়ে আছো কেন? চলো তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। তরি এবার শব্দ করেই কেঁদে উঠল, হাউমাউ করে কেঁদে উঠল। কেন যেন মনে হচ্ছে জীবনে প্রথম কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, কেউ তার বিপদের পরোয়া করছে। তরিকে এভাবে কাঁদতে দেখে মিনয় বুকের মাঝে অদ্ভুত এক চিনচিন ব্যথা হচ্ছে। কেন এমন হচ্ছে? তরির কান্না মিনয় একটু সহ্য করতে পারছে না। মিনয় তরির পারমিশন ছাড়াই তরির কাঁধে হাত রাখলো। তারপর বলল, প্লিজ বলো, কেন কাঁদছ? আই প্রমিস, আমি তোমার সব কান্না মুছে দিব। তরি কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা কোনোদিনও আমাকে নিয়ে টেনশন করবে না, কোনোদিন জানতেও চাইবে না এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় আছি। প্লিজ আমার হাতটা ছেড়ে দিন আপনি।
মিনয়ের হৃদয়ের যন্ত্রণা আরও কয়েক গুণ বেড়ে গেল। সে আহত কণ্ঠে বলল, কোথায় যেতে চাও? আম্মুর কাছে। জানেন, আম্মু মরার পর আর কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি আমার কী খেতে ভালো লাগে, আমার শরীর খারাপ কিনা, আমার মন ভালো আছে কিনা। কেউ না, কেউ কোনোদিন আমার সাথে মন খুলে দুটো কথাও বলেনি। কথাগুলো বলেই তরি কাঁদতে লাগলো। মিনয়ের হৃদয়ে অস্থির তোলপাড় শুরু হলো। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। সে তরির সামনে নিজেকে শক্ত রেখে বলল, অপমৃত্যু হলে তো আম্মুর কাছে কখনোই যেতে পারবে না বোকা মেয়ে। জীবন অনেক কঠিন, তোমাকে লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। তরি সেসব কথার কোনো উত্তর দিল না। সে মিনয়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। মিনয় তরির পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শোনো পিচ্ছি, একদিন তুমি কারো হৃদয়ের রানী হবে। সে হাসতে হাসতে বলবে, আমার বেঁচে থাকার জন্য তুমি যথেষ্ট। ওই দিন তুমি হাসবে, প্রচুর হাসবে। ওই হাসিটুকুর জন্য তোমার সেই মানুষটার জন্য হলেও তো তোমায় বেঁচে থাকা উচিত। তরি কখনো এই ধরনের কিছু চিন্তা করেনি তার জীবন নিয়ে, তো এসব কথা তার মনের অনুভূতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারল না। তবে সে পিছন ফিরল, মিনয়ের চোখের দিকে তাকালো। মিনয় মনে মনে বলল, ইস, তোমার চোখের চাহনিটা আমার একমাত্র সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশে কোথায় যেন বিকট শব্দে বজ্রপাত হলো। সেই শব্দে তরি খানিকটা কেঁপে উঠল। মিনয় দুষ্টুমি করে তরির কাছে দৌড়ে গেল। তরির কাছে গিয়ে বলল, ভয় পেলে কাউকে জড়িয়ে ধরতে হয়, তাহলে ভয় কেটে যায়। আমি ভয় পেয়েছি, এখন কাকে জড়িয়ে ধরবো? তরির সরল চোখে তাকিয়ে বলল, কাকে আবার? কাকিমাকে গিয়ে জড়িয়ে ধরবেন কাকু। মিনয় বিড়বিড় করতে করতে অন্যদিকে ঘুরে তাকালো। তরির মুখে কাকু ডাকার বিষপানের অনুভূতি একই। মিনয় বিরক্ত কণ্ঠে বলল, আমার বাপের একমাত্র ছেলে আমি। বুঝতে শেখার পর থেকে বিয়ের জন্য চটপট করছে। শুধু বিয়ে করব আর বউয়ের কোলে মাথা রেখে ঘুমাবো বলেই বেঁচে আছি। চারপাশে যেভাবে বজ্রপাত হচ্ছে, কিছুক্ষণ বাহিরে থাকলে বজ্র আঘাতে মৃত্যু হবে। আমার বিয়ের শখ আর মাটির নিচে যাবে। দয়া করে তুমি আমাকে কাকু না ডেকে এখান থেকে চলো। তরি আবারও সরল চোখে তাকিয়ে বলল, কাকুকে কি ডাকবো তাহলে? কাকু না ডাকে একেবারে আব্বা ডাকাই ভালো। বোন, আমি তোমার কাকু না, বাপ না, মামা না, ভাই না, বাতিজাও না, দাদাও না। এসব বাদে যেটা বাকি থাকে ওইটাই ডাইকো। এখন ঘরে চলো। তরি মনে মনে ভাবছে, তাহলে বাদ থাকবে বা কি? তরি বিজে বাসায় প্রবেশ করলো। ওর পিছু পিছু মিনয়ও বাসায় প্রবেশ করলো। দুজনে দোতলায় উপস্থিত হতে তরির বাবার রুমের দরজা খুলে বের হলো তরির বাবার নতুন বউ। সে তরি আর মিনয়কে বাহিরে থেকে বৃষ্টিতে ভিজে আসতে দেখে যা বোঝার তা বুঝে নিয়েছে। চোখ মুখ ভ্রু সব কুঁচকে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। তবে তরিকে আড়াল করে দৃষ্টি রাখলো মিনয়ের দিকে। কেমন যেন লোভনীয় দৃষ্টিতে তাকালো মিনয়ের দিকে। কিশোরী মনে এমন সুদর্শন বৃষ্টি ভেজা স্নিগ্ধ যুবক দেখে মনে তোলপাড় শুরু হওয়া অস্বাভাবিক কিছু নয়। মিনয় কিছু না বলেই নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো। তরিও নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করে। তখন তরি নতুন মা তার বাবাকে বলল, তোমার মেয়ে কোথায় ছিল জানো? তরির বাবা বলল, না তো, ওর কাছে জিজ্ঞেস করো। বিজে পুড়ে কোথা থেকে এলো? তরির বাবা ব্রুকুসকে তরির দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে? তরির নতুন মা বলল, বাড়িওয়ালা ছেলের সাথে বিজে পুড়ে এলো এই মধ্যরাতে। আর কি করে এসেছে জিজ্ঞেস করো। তরির বাবা চোখ মুখ ভয়ানক রকম পাকালেন। তরির দিকে তেড়ে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। সে থাপ্পড়ে তরির কোমল গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। সাথে সাথে তরির গাল গড়িয়ে নোনা জল গড়ে পড়ল। তরির বাবা আরও চোখ রাঙিয়ে বললেন, রাত বিরাতে ছেলেদের সাথে ঢলাঢলি করা কবে থেকে শিখলে? আর যদি কোনোদিন এসব শুনছি, কেটে কয়েক টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। তরি অশ্রুসিক্ত চোখে তার বাবার দিকে একবার তাকালো। চোখের পানি মুছে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বেচা কাপড় পাল্টালো না। সে অবস্থায় ফ্লোরে বসে কান্নাকাটি করলো। এই পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাটি কেনই তার হলো? তার বাবার খারাপ চরিত্রের জন্য তার মা কোনোদিন একটু সুখ খুঁজে পায়নি। বাবার পরকীয়ার জন্য তার মা সারা জীবন চোখের পানি ফেলতে ফেলতে পরপারে গিয়েছে। বলেই গিয়েছিল, তোর মামাদের হাতে তোকে দিয়ে যেতে পারলেও একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তার হলো কই? তার আগেই তার মা পরপারে চলে গেল। তরি আর কোনো দিন তার মামা বাড়ি খুঁজে পেল না। মিনয় রুমে গিয়ে গায়ের ভেজা কাপড় চেঞ্জ করলো। পরনে কেবলমাত্র একটা টাওয়াল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখছে। তখনই আয়নায় ভেসে উঠল তরির মুখ। মিনয় সাথে সাথেই হেসে দিল। এত মায়া কেন ওর মুখে? কেন যেন মিনয়ের মন বলছে ও এই রাতে আরেকবার বাহিরে আসবে। নিশ্চয় মিনয়ের মতোই সেও মিনয়কে দেখার জন্য চটপট করছে। মিনয় খালি গায়ে শুধুমাত্র একটা টাওয়াল পরে নিজেদের ফ্ল্যাটের প্রবেশের মেন দরজাটা খুলল। দরজা খুলতে দেখলো লাল রঙের নাইটি পরে দাঁড়িয়ে আছে তরির নতুন মা।
মিনয়কে দেখে মিনয়ের আপাতমস্তক চোখ বোলালো। মিনয় এমনিতে লম্বা পশা সুদর্শন যুবক, আরও টাওয়াল পরে থাকার জন্য বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তরির নতুন মায়ের দৃষ্টি মিনয়ের থেকে সরছেই না। ওভাবে তাকিয়ে থাকতে দেখে মিনয় বলল, আপনি অত রাতে জেগে আছেন যে? দেবরের সাথে গল্প করতে রাত জেগে আছি। আস্তাগফিরুল্লাহ। কে দেবর? কার দেবর? তুমি আমার একমাত্র দেবর। মিনয়ের শরীর ঘিনঘিন করছে। সে ব্যস্ত কণ্ঠে বলল, দেখুন কাকিমা, আমাকে দেবর ডাকবেন না। কাকাকে বলবেন আগামীকাল থেকে আমার বাবাকে যেন ভাই ডাকে। আজকের মতো শুভরাত্রি, ঘুমাবো। বলে মিনয় দরজা লাগিয়ে দিল ঘরের। তরির নতুন মা এক নজরে তাকিয়ে রইল মিনয়দের প্লেটের দিকে। আজ সারাদের পরীক্ষা শেষ। সারার মুড অফ গতকাল রাত থেকেই। রোশনের মায়ের কথাগুলো তার কানে বেজে চলছে। এই জন্যই আরও আজ জিদ করে জিন্স আর কামিজ পরে কলেজে এসেছে। যে যা বলবে বলুক, সে তার মতো। বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বুঝিও তো বলতে পারত। ওভাবে খিটমিট করে কেন বলল? সে চাইছে রোশন তাকে দেখুক সে জিন্স পরেছে। রোশন তাকে কিছু বলুক এ ব্যাপারে, তারপর সে উচিত জবাব দিয়ে ছাড়বে। পরীক্ষা শেষ করে রোশনকে খুঁজছে। রোশন সম্ভবত লাইব্রেরিতে আছে, কিন্তু বের হচ্ছে না কেন? দীপ সারা উকিঝুঁকি মারা দেখে বলল, কাকে খুঁজছিস তুই? সারা বলল, সোয়াকে খুঁজছি, দেখেছিস? দীপ শয়তানি হাসি দিয়ে বলল, তন্ময়ের সাথে প্রাইভেট কথা বলতে গিয়েছে। আসলে চেক দিস তো সোয়ার ঠোঁটে গাল লাল রং ধারণ করেছে কিনা। সারা ব্রুজগুলো উঁচিয়ে বলল, এত বেয়াদব কেন তুই? এসব কি সি মার্কা কথা তোর? তন্ময় কি তোদের মতো লুচ্চা? এতক্ষণ ধরে মিনয় তরির চিন্তায় বিভোর ছিল। দীপ খোসা মেরে বলল, কিছু বুঝলি? সারা সরাসরি আমাদের লুচ্চা বলেছে। মিনয় সারা দিকে তাকিয়ে বলল, শুন, আমি গতকাল সারা রাত ক্রাশের সাথে বৃষ্টিতে ভিজেছি, একটু যৌনতা আসেনি ভিতরে। তাহলে আমি লুচ্চা হলাম কিভাবে? ওই পদবিটা দীপকে দে। দীপের শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, ওরে আমার শালা, শেষমেশ নিজের সাধু সেজে আমাকে লুচ্চা বলা হচ্ছে? তোর ক্রাশ তোকে ডাকে সাসা বলে। সাসার বাতিজির প্রতি কি এমন বালের ফিলিংস হবে রে ভাই? যদি তোর গলা জড়িয়ে ধরে বলল, বেবি আই কাম সো হট না, তাহলে তোর হুজুরগিরি সব বের হয়ে যেত। মিনয় দীপের চুল টেনে ধরে বলল, শুন, বলেও কোনোদিন ওর নামে ওসব বলবি না। ওসব ধরনের মেয়ে না। যার পছন্দের নায়িকা সানি লিওন, তার বউ এমন যেন নতুন এক ইতিহাসের রচনা করবে। সারা বলল, তাই তো মিনয়, তুই নিজেই বলতি বিয়ে যদি করি সানি লিওনের মতো হট মেয়ে দেখে বিয়ে করব। এখন পছন্দ পাল্টে গেল কিভাবে? মিনয় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তবা তবা, হে প্রভু, তুমি এদের ঈমান দাও। আমি একটা ভদ্র পরিবারের সন্তান। সানি লিওনটাকে আমি তো তাকে চিনিই না। দীপ বলল, আমার মেসেঞ্জারে যেসব পাঠার সব আছে, ওগুলো সব তোর নতুন ক্রাশকে দেখাবো। এমনভাবে বলছিস যেন আমি রেগুলার ক্রাশ খাই। সানি ছাড়া আর কারো উপরে ক্রাশ খেয়েছি আমি? ওরা তিনজন হাসাহাসি করছে। এমন সময় রোশন স্যার ওদের সাইড কেটে খুব ব্যস্ততার সাথে হেঁটে যাচ্ছে। কানে ফোন। সারা বুঝলো না সে এত ব্যস্ততার সাথে কোথায় হেঁটে যাচ্ছে। রোশন লাইব্রেরিতে বসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। একটা আননোন নাম্বারের কলের যন্ত্রণা সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার নাকি একটা পার্সেল এসেছে। এদিকে রোশন কালেও কোনোদিন অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেয়নি। তাহলে তার নামে তার ঠিকানায় পণ্য আসলো কিভাবে? ডেলিভারি দেওয়া ছেলেটা কলেজের ভিতর চলে এসেছে। রোশন ছেলেটির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, কি আছে এতে? ছেলেটা বলল, জানি না তো, মনে হয় পোশাক জাতীয় কিছু। রোশন খানিকটা বিচলিত। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ধরে চিন্তা করলো রিসিভ করা ঠিক হবে কি না। ছেলেটা বলল, স্যার 2000 টাকা হয়েছে আপনার বিলটা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করুন। রোশন এবার আরও খানিকটা অবাক হলো। সে এতক্ষণ ভেবেছিল কেউ হয়তো তাকে কিছু উপহার পাঠিয়েছে, কিন্তু না, উপহার পাঠালে তো সে পেমেন্ট করেই দিত। এমন সময় রোশনের সাইড দিয়ে তাদের আরেকজন লেকচারার যাচ্ছিলেন। ওনার নাম শিমুল। তিনি রোশন স্যারকে দেখে দাঁড়িয়ে বললেন, কি স্যার, কি অর্ডার দিয়েছিলেন? রোশন স্বভাব সুলভ হেসে জানালো, স্যার নিজেই জানি না কি আছে। শিমুল স্যার দাঁড়ালেন রোশন স্যারের অর্ডারের জিনিস দেখার জন্য। রোশন স্যার বললেন, কি আছে খুলে দেখে জানান। ছেলেটা প্যাকেট একটু ছিদ্র করে বলল, স্যার লাল রং আপনার প্রিয় নাকি? রোশন আবারও যুগল কুচকালো। কুচকে ছেলেটার দিকে তাকালো। তার জীবনে সে লাল রঙের কিছু ব্যবহারই করেনি। সে কিনা মেয়ে নাকি যে লাল রঙের জিনিস ব্যবহার করবে? বিরক্তিতে রোশন স্যারের মুখখানা থমথমে করছে। সে থমথম ও মুখভঙ্গিতে জিজ্ঞেস করলো, জিনিসটা কি? ছেলেটা মুচকি হেসে বলল, স্যার আন্ডারওয়্যার আছে। রোশন স্যারের মাথায় যেন বজ্র ভেঙে পড়ল।
চোখ দুটো যেন কপালে উঠে গেল। সে যেন অথর্ব হয়ে গেল। বিরক্তিতে তার চোখ দুটো ছোট হয়ে এলো। তাই বলে কেউ তাকে হেনস্থা করতে আন্ডারওয়্যার পাঠাবে, তাও আবার লাল রঙের? রোশান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিরক্তিতে লাল হয়ে এসেছে মুখ। ওইদিকে শিমুল স্যার হেসে গড়াগড়ি খাচ্ছে। শিমুল স্যারের হাসিতে রোশান আরও অপমানিত হচ্ছে। অপমানে তার মুখ আরও থমথমে হয়ে আসছে। রোশান গম্ভীর কণ্ঠে বলল, এসব আমার লাগবে না, ফেরত পাঠিয়ে দাও। শিমুল স্যার বললেন, আরে স্যার নিন নিন, পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাকেও দুটো দিন। এতগুলো যখন অর্ডার করেছেন। রোশান এত বিরক্ত হলো এই মুহূর্তে তার ফোনটাই ভেঙে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু এই কাজটা করলো কে? এত বড় অকাজ করার সাহস কারই বা আছে? লাইব্রেরির পাশের ক্যাফেতে আসতে পারবে একটু? রোশানের নাম্বার থেকে সারার ফোনে মেসেজ এসেছে। সারা মেসেজটা দেখে রিপ্লাই করলো, আজ আমি আর কিছু খাবো না। 2 দিন পর আমার বিয়ে, দ্রুত বাসায় যেতে হবে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি দেখে বেগানা পুরুষের সাথে ক্যাফেতে বসে কোয়ালিটি টাইম পাস করছি, তাহলে খুব মাইন্ড করবে। লোকটা খুব একটা সুবিধার নয়। মনে শুধু দোষ আর দোষ, সব কিছুতেই শুধু মাইন্ড করে। আমার কপালে যে কী দুঃখ আছে সে আপনি বুঝবেন না। না পারি সইতে আর না পারি কইতে। এই পোড়া কপালে আমার সুখ নেই। এমন অদ্ভুত উত্তর আসবে রোশান কল্পনাও করতে পারেনি। সেই হতবম্ব বিস্মিত বিরক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। কপালের চামড়া কুঁচকানো, চোখে মুখে ভয়ঙ্কর বিরক্তি নিয়ে গম্ভীর হয়ে রইল। রোশানের ডান হাতে ফোন, রাগে বাম হাতে মুষ্টিবদ্ধ করল। মানে এই মেয়ের মুখে কি কিচ্ছু আটকায় না? পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উদ্ভট বাঁকা কথাবার্তা তার কাছেই পাওয়া যায়। রোশান রাগে দাঁতে দাঁত চেপে মেসেজ করল, জানতাম তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো, তাই বলে মেসেজেও গরুর রচনা লিখবে? এতটুকু টাইম বই পড়লেও তো কাজে লাগে। মেসেজের উত্তরটা পেয়ে সারার গায়ে লাগলো। ব্রুকুসকে মেসেজটা পড়ে সাথে সাথে লিখল, আমি না হয় গরুর রচনা লিখেছি, তা আপনি কি ছাগলের রচনা লিখেছেন? আপনার মেসেজটাও তো কম বড় না। রোশান রাগান্বিত হয়ে আবার রিপ্লাই দিল, ইউ আর জাস্ট শাট আপ। 5 মিনিটের মাঝে যদি এখানে না আসো, সবার মাঝ থেকে টানতে টানতে এখানে নিয়ে আসবো। সারা বুঝলো এত জরুরি তরফ কেন। মনে মনে ভাবলো কিছু কি হয়েছে। উনি তো ওভাবে ডাকার মানুষ নন, মনে হয় সিরিয়াস কিছু। যাই শুনে আসি। সারা তড়িগড়ি করে ক্যাফের সামনে গেল। ওখানে যেতেই দেখলো রোশান 2 প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ঘামে ভেজা। সারা রোশানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বলুন, কি গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছেন? রোশান থমথমে চোখে সারার দিকে তাকালো। থমথমে কণ্ঠে বলল, ভিতরে গিয়ে ডান পাশের প্রাইভেট কর্নারে বসো। প্রাইভেট কর্নার শুনে সারা চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন প্রাইভেট কর্নার কেন? আপনি কি ভেবেছেন আমাকে বিয়ে করেছেন বলে রাস্তাঘাটে চিপাই চাপাই নিয়ে নাউজুবিল্লাহ মার্কা কাজকাম করবেন? তাহলে ভুল ভেবেছেন। আর একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, আপনি আমার স্যার। আপনাকে আমি জাস্ট স্যারের নজরে দেখি। এ বিয়েও আমি নিজের ইচ্ছে করিনি। রোশান জারে সারাকে একটা বললে সে 10টা ঠিকই বলবে। তাই আর কথা না বাড়িয়ে সারার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, প্রাইভেট কর্নারে নিয়ে যাচ্ছি বিকজ পাবলিক প্লেসে আমি রিয়েক্ট করতে চাচ্ছি না। বলে সারার হাত ধরে টানতে টানতে প্রাইভেট কর্নারে নিয়ে বসালো। দুজনে মুখোমুখি হয়ে বসে আছে। মনে হচ্ছে রোশান এক্ষুনি বোম ব্লাস্ট করবে। তার ফোন থেকে সারা কেন এসব অর্ডার দিয়েছে সেসব বলতে যাবে তার আগে সারা পায়ের উপর পা তুলে বসে বলল, আপনি এখানে কি বলার জন্য ডেকেছেন আই ডোন্ট নো, বাট আমি যা বলতে এসেছি তা আগে শুনুন। বিকজ লেডিস ফার্স্ট। রোশানের বিরক্তির মাত্রা ক্রমশই বাড়ছে। তার উত্তরের অপেক্ষায় না থেকেই সারা বলল, জিন্স পরে আমাকে কেমন লাগছে? রোশান আর চোখে সারার দিকে তাকালো। থমথমে কণ্ঠে বলল, নাইস। এরপর পরই সারা পরের প্রশ্ন ছড়ল, বিয়ের পর কিন্তু আমি জিন্স আর গেঞ্জি পরে চলাফেরা করব। আপনি কিছু বলতে পারবেন না। প্রয়োজনে আমি শার্ট প্যান্ট পরব। কোনো সমস্যা আছে আপনার? রোশান ভাবুক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে নেকেড ঘুরতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। এমন কোনো উত্তর আসবে সারা কল্পনাও করতে পারেনি। সে রোশানের দিকে তাকিয়ে দেখলো তার জিন্স গেঞ্জি পরা নিয়ে রোশানের কোনো মাথা ব্যথা নেই। সে তীব্র প্রতিক্রিয়া জানালো, ফুঁসে উঠে বলল, তার মানে কি? মানুষ আপনার বউয়ের মান ইজ্জত সব দেখে যাবে আর আপনি কিছু বলবেন না? আপনার কি কিছু যায় আসে না? কেমন ভালোবাসেন আপনি? হ্যাঁ, ভালোবাসা শব্দটা রোশানের নিয়রণে ছড়িয়ে পড়ল। হৃদয় কিছুটা চমকে উঠল বলা চলে। তবু রোশান নিজেকে কঠিন রেখে উত্তর দিল, তুমি আমার বউ এই পরিচয়ের চেয়ে তোমার নিজস্ব পরিচয়টা আগে। সবার আগে তুমি সারা। তোমার সম্মান সবার আগে তোমার কাছে। তারপর তুমি রোশান সিদ্দিকীর ওয়াইফ মিসেস সারা সিদ্দিকী। তুমি বাঁচবে তোমার পরিচয়ে, আমার পরিচয়ে নয়।
সারা বিড়বিড় করে তাকিয়ে বললাম, সারাক্ষণ খালি লেকচার দেয়, শালার লেকচারার বিয়ে করে পড়েছে আরেক বিপদে। সারার বিড়বিড় দেখে রোশান বলল, তোমার সব বলা ফিনিশ? সাথে সাথে সারা উত্তর দিল, না মোটেও না। একজন স্বামী হিসেবে আপনার কি খারাপ লাগা উচিত নয় আপনার ওয়াইফ বেহায়াপনা অশ্লীলতা করে বেড়ালে? রোশান হাতটা গুটাতে গুটাতে জবাব দিল, আমার স্ত্রী যখন বুঝবে তার স্বামীর খারাপ লাগছে, নিশ্চয়ই সে সেসব কাজ থেকে বিরত থাকবে। সারা বজ্রকণ্ঠে উত্তর দিল, আমি জীবনেও আপনাকে বুঝবো না। রোশান মনে মনে বলল, আমি জানি সারা, তুমি উপর উপর এরকম, ভিতরটা সম্পূর্ণ আলাদা। তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো আমি কি উত্তর দিই। এমন হাজারো পরীক্ষা নিয়েছি আমি জীবনে, আজ নিজের ওয়াইফের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। রোশান সিদ্দিকী জানে কিভাবে সব পরীক্ষায় ফার্স্ট হতে হয়। রোশান সিদ্দিকী কখনো সেকেন্ড হয়নি। তোমাকে আমি শাসন ছাড়াই সব খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে আসব। আমি মুখে কিছু বলবো না, কিছুই তোমাকে নিষেধ করব না, তবুও তুমি আমার জন্য সব কিছু বাদ দিবে। রোশান ভাবনা থেকে বের হলো। সারা চোখে চোখ রেখে বলল, থ্যাংক ইউ। তখন থেকে আমার মাথাটা খাচ্ছ। তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি? বলুন। রোশান ওর ফোন সারার সামনে ধরে বলল, আমার পার্সোনাল জিনিস হলো আমার ফোন। তুমি ছাড়া আগে পরে কেউ কখনো স্পর্শ করেনি। তুমি আমার লাইফ পার্টনার, যার সাথে বেড শেয়ার করতে হবে, আলমারি শেয়ার করতে হবে, পুরো জীবন শেয়ার করতে হবে। সামান্য ফোন কোনো ম্যাটার্স নয়। কিন্তু তুমি আমার ফোন নিয়ে অনেক বাড়াবাড়ি করেছ। সারা খেয়াল করলো রোশানের চোখ দুটো রাগে জ্বলছে, এখনই প্রশ্ন করে দিবে সব। সারা রোশানের রাগ দেখে রীতিমতো ভড়কে গেল। সে হালকা তুতলিয়ে বলল, কি কি করেছি আমি? রোশান চোয়াল শক্ত করে বলল, আমার ফোন থেকে তুমি আজে বাজে জিনিস অর্ডার কেন করেছ? হোয়াই? আমি একদম এসব পছন্দ করি না। সারা রোশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব অসুস্থ হওয়ার ভান ধরে পড়ল, মাথাটা একদম পেটে যাচ্ছে স্যার, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। প্লিজ স্যার, আমাকে একটা টাপনি লেনে দিন। সারাকে যন্ত্রণা পেতে দেখে রোশান দ্রুত উঠে দাঁড়ালো। সে বাহিরে গেল ওষুধের দোকানে। রোশান ওষুধের দোকানে দাঁড়িয়ে দেখলো তার সামনে দিয়ে রিক্সা নিয়ে সারা চলে যাচ্ছে। রোশান হতভম্বের মতোই তাকিয়ে রইল। সোয়াদের মেরুন রঙের ডুপ্লেক্স বাড়ি। সোয়ার বাবার ঢাকায় কয়েকটা বিজনেস আছে, ঢাকায়ও কয়েকটা ফ্ল্যাট রয়েছে। এই এত এত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হচ্ছে একমাত্র সোয়া। সোয়ার দাদা দাদি সোয়ার বাবাকে বিয়ে করাতে চেয়েছিল, তারা চেয়েছিল ছেলে সন্তান, কিন্তু সোয়ার বাবা মেয়েকে ভীষণ ভালোবাসে জন্য কখনো আর সন্তান চাননি। এক মেয়ে তার সব কিছু। সোয়ার মা বাবা ঢাকাতেই থাকেন বেশিরভাগ সময়। শুধুমাত্র সোয়া থেকে গিয়েছে যশোর, তার একমাত্র কারণ সারা, তন্ময়, মিনয় আর দ্বীপ। সোয়ার নিঃশ্বাস যেন ঠিকভাবে চলে না ওদের ছাড়া। বন্ধুদের সিনেমার টিকিট, রেস্টুরেন্টের বিল সব সোয়াই দিয়ে থাকে। এমন নিখাত বন্ধুত্ব খুব কম মানুষের মাঝেই থাকে। সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তন্ময়। তন্ময়কে ছেড়ে সোয়া কোথাও যেতে পারবে না। শুধুমাত্র তন্ময়কে রোজ একবার চোখের দেখা দেখার জন্য নিজের বাসার পাশে 3টা টিউশন ঠিক করে দিয়েছে। তন্ময়ও কদিন ধরে বারবার বলছিল সোয়া যেন তার বাসার আশেপাশে তন্ময়কে টিউশনি খুঁজে দেয়। তন্ময় সোয়ার বাসার আশেপাশে ছাড়া টিউশনি করাবে না বলে জানিয়ে দিয়েছে। তন্ময়ের ভীষণ রকমের দুর্বলতা সোয়ার প্রতি, কিন্তু কেন তন্ময় নিজেই তা জানে না। এই দুর্বলতার কারণ কি? তন্ময় প্রায় আক্ষেপ নিয়ে বলে, পরের জন্মে জন্ম নিলে সে কোটিপতির ঘরে জন্ম নিবে। সোয়ার বাবার সেও কোটিপতি, যেন সোয়ার বাবা খুব সহজে মেনে নেন। রোজ রাতে সোয়াকে নিজের করে পাওয়ার আক্ষেপ পোড়ায় তন্ময়কে। প্রতি মাসে সোয়া 3টে টিউশনি ঠিক করে দিয়েছে তন্ময়কে। 3টে টিউশনি থেকে 9,000 টাকা দেয়, কিন্তু সোয়া আরও 6,000 ভরে 15,000 দিয়ে বলে টিউশন থেকে দিয়েছে। ভালোবাসা বোধ হয় গোপনীয় সুন্দর। এই যে সোয়ার ভয়ঙ্কর ভালোবাসার কথা তন্ময় বুঝতেই পারে না। ঘড়ির কাঁটায় বিকেল 4টা বেজে 15 মিনিট। সোয়ার নীল রঙের একটা টপস আর স্কার্ট পরে বেলকুনিতে দাঁড়িয়ে আছে, গাঢ় অবধি চুলগুলো ছেড়ে রাখা। হঠাৎ করে খেয়াল করলো তন্ময় তাদের বাসার সামনে কড়া রোদে দাঁড়িয়ে আছে। সে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে সোয়াকে এক পলক দেখার জন্য। নিয়ম করে সোয়াকে দেখবে বলেই তো এত দূর টিউশনি করাতে আসে। সোয়ার চোখ তন্ময়ের চোখে পড়তেই তন্ময় মৃদু হেসে একটা টেক্সট করল, তোমার মুখের একটুখানি হাসি আমার সকল কষ্টের প্রাপ্তি। সোয়া মেসেজটা দেখেও কোনো উত্তর দিল না। মাঝে মাঝে সে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। তন্ময়কে আজ ভয়ঙ্কর রকম সুন্দর দেখাচ্ছে। ও কি দিন দিন আরও পশা হচ্ছে? কি দরকার ছিল আজ নেভি ব্লু রঙের শার্ট পরার? শার্টের স্লিভ গোটানোর জন্য পশমের আবরণে হাত দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কেন তন্ময়? তন্ময়ের আজ পড়ানোতে খুব একটা মন নেই।
তন্ময়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী। সে বিষয়টা খেয়াল করলো। এতদিন পড়াচ্ছে, কখনো তন্ময়কে অমনোযোগী সে দেখেনি। তন্ময় খুব মনোযোগ দিয়ে বই পড়ায়। তন্ময়ের ছাত্র বলল, স্যার, আমার একজন বান্ধবী আপনার কাছে পড়তে চাই, ওকে একটু পড়াবেন? তন্ময় শান্ত কণ্ঠে বলল, কোনো ছেলে পড়লে জানিও, আমি কোনো মেয়ে পড়াই না। তন্ময়ের ছাত্র খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কেন স্যার? তন্ময়ের চোখের সামনে সোয়ার মুখটা দৃশ্যমান হলো। এর একমাত্র কারণ সোয়া। ছেলেটা তন্ময়কে চুপ থাকতে দেখে বলল, স্যার, আপনি কি অসুস্থ? তন্ময় মৃদু হেসে বলল, কিছুটা। ছেলেটা পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সময় তন্ময়ের দিকে তাকিয়ে থাকে, একদম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তন্ময় আজ জিজ্ঞেস করল, এভাবে কি দেখো তাকিয়ে? ছেলেটা ঠিক যেন তার প্রেমিকার ন্যায় উত্তর দিল, আপনাকে দেখি স্যার। তন্ময় ব্রজগুল কুচকে জিজ্ঞেস করলো, আমাকে কি দেখো? আপনি অনেক সুন্দর স্যার, এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। আমার খালামণি কি বলেছে জানেন? তন্ময় সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, কি? আপনার সাথে যার বিয়ে হবে সে খুব ভাগ্যবতী নারী। তন্ময় এসব কথার জন্য প্রস্তুত ছিল না। সে একটু ধমক দিয়ে বলল, এসব বলার বয়স এখনো তোমার হয়নি, বই পড়ো। তন্ময় মনে মনে বলল, যার বলার কথা সে তো কখনো বলল না। পড়ানো শেষ করে তন্ময় সোয়াকে কল করল। তন্ময়ের পকেটে 4টা লাভ ক্যান্ডি। সোয়া তন্ময়ের ফোন পেয়ে নিচে নেমে এলো। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা ধরে দাঁড়িয়ে আছে তন্ময়। কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে তাকে। সোয়া তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, বললাম না তন্ময় নিচে আসতে পারবো না, তাও এতবার ফোন দিচ্ছিস কেন? তন্ময় ক্লান্ত চোখে তাকালো সোয়ার দিকে। সোয়াকে দেখলেই ওর বুকে দুঃখ পোকানি কেমন যেন বেড়ে যায় বহুগুণে। খুব অসহায় কণ্ঠে তন্ময় বলল, আমাকে একটু সময় দিবি? সোয়া জানে তন্ময় তাকে কি বলবে। বিগত কয়টা বছর ধরে এমনই দেখে আসছে। সোয়া চায় না তন্ময়ের সাথে জড়াতে, কারণ সোয়ার বাবার আর কোনো সন্তান নেই। বাবা মায়ের একমাত্র ভরসা সোয়া। কোনোভাবে বাবার মনে সে কষ্ট দিতে পারবে না। সোয়ার কষ্ট হয়, তবুও তন্ময়কে ইগনোর করে। আজও ইগনোর করার জন্য বলল, আজ আমার সময় নেই তন্ময়। তন্ময় ক্লান্ত চোখে স্মিত হেসে জবাব দিল, আমার যদি প্রচুর টাকা থাকতো তো সবটুকু সময় নিজের জন্য কিনে নিতাম, কিন্তু আফসোস, আল্লাহ আমাকে হত দরিদ্র করে পাঠিয়েছেন। না আছে টাকা, না আছে ক্ষমতা। কিভাবে তোকে পাবো আমি? এসব ইমোশনাল কথাবার্তা বলে কি প্রুভ করতে চাস? আমি লোভী, অর্থলোভী? তোর কোনো অর্থ নেই বলে আমি পছন্দ করি না? তন্ময় আবারও মৃদু হেসে বলল, আমার পাহাড় সমান ভালোবাসার লোভ তোর নেই, আবার রেগে গিয়ে বোঝাচ্ছিস টাকার লোভও নেই। তাহলে কিসের লোভ তোর? একটা কিছুর অন্তত লোভ কর। সোয়া একটা চলন্ত রিক্সা দাঁড় করিয়ে বলল, আয় উঠ। সোয়া আগে উঠল, তারপর তন্ময় উঠল। রিক্সাওয়ালা বলল, কোথায় যাইবেন? সোয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল, যেদিকে মন চায় যান, ভাড়া যা হয় দিব। রিক্সা চলছে। রিক্সার হুডিটা তোলা ছিল। তন্ময় রিক্সার হুডি তুলে দিল। সোয়ার মুখের দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলল, রেগে আছিস কেন? তুই রেগে থাকলে আমার খুব ভয় করে। সোয়া আবারও রাগান্বিত চোখে তাকিয়ে বলল, কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? আমাকে কি ডাইনি লাগে? তন্ময় আবারও ভয়ঙ্কর সুন্দর ইমপ্রেস নিয়ে বলল, একদম পরি লাগে, যার দিক থেকে চোখ ফেরানো বড্ড মুশকিল। সোয়ার হৃদয়ের মাঝে কেমন যেন চিনচিন করে ব্যথা করে উঠল। তার পাশে বসে থাকা ভয়ঙ্কর সুন্দর পুরুষটি সব পরিস্থিতিতে কেমন শান্ত থাকে, কখনোই উত্তেজিত হয় না। সোয়ার মন খারাপ হলো। রিক্সা চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে প্রবেশ করলো। এখন বর্ষার সিজন, রেগুলার বিকেলেই বৃষ্টি হচ্ছে। রিক্সাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বলল, এমন একটা জায়গায় আইলাম, বৃষ্টিতে ভেজা লাগবে। সোয়া হুডি থেকে মুখ বের করে বলল, তাই তো, এখন তো ভীষণ বৃষ্টি হবে, কি করব আমরা? তন্ময়ের ঠোঁটে হাসি, ভুবন বোলানো হাসি। সে যেন এমন কোনো মুহূর্তেই চাচ্ছিল। সে রিক্সাওয়ালাকে বলল, মামা, আপনি রিক্সাটা দাঁড় করান, আমরা নেমে যাচ্ছি, আপনি ভিতরে বসুন। বলে তন্ময় নেমে দাঁড়ালো। সোয়া নেমে দাঁড়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। সোয়া মাথার উপর থাকা লাল লাল ফুলে ভরা বিশাল কৃষ্ণচূড়া ফুলের গাছটার দিকে তাকালো। তন্ময় ঝুলে থাকা একটা কৃষ্ণচূড়ার ঢাল এক লাফে পারল। একটা ফুলের ঢাল ভেঙে সোয়ার দিকে এগিয়ে দিল। সোয়া ফুলটা তন্ময়ের হাত থেকে নিয়ে বলল, কেন এমন করিস তন্ময়? কেন বুঝিস না আমরা শুধুই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তন্ময় সোয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত মায়াবী হয়ে জন্ম না নিলেও তো পারতি, আমাকে এভাবে না ফাঁসালেও তো পারতি। সোয়া অনুনয় করে বলল, এটা পসিবল না তন্ময়, আমরা বন্ধুর বাহির আর কিছুই হতে পারবো না। তন্ময় ব্যথিত হৃদয় নিয়ে বলল, ভালো থেকে ভালো স্বামী স্ত্রী হতে তো দোষ নেই। প্লিজ তন্ময়, তুই আমাকে লুবি, যা খুশি ভাব, কিন্তু আমি বন্ধুর বাহিরে আর কিছুই ভাবতে পারবো না তোকে।
কেন যেন তন্ময় আজ খুব বেশি ডিপ্রেশনে আছে। সে একজন ভিক্ষুকের মতো সোয়ার সামনে হাত জোড় করে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না সোয়া। আমি তোকে বোঝাতে পারবো না আমি কতটা ভালোবাসি তোকে। প্লিজ সোয়া, আমাকে একটা সুযোগ দে। আমার খুব শখ তোর সাথে জীবন কাটানোর। একটা সুযোগ আমাকে দে। প্রয়োজনে তোর বাবার পা জড়িয়ে ধরে আমি ভিক্ষা চাইব তোকে। আমি কথা দিচ্ছি, আমার জীবন দিয়ে হলেও তোকে ভালো রাখবো। তুই আমার না হলে তোকে না পাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দিবে। সোয়া তন্ময়ের হাতের উপর হাত রাখল। সাথে সাথে সোয়ার হাত পুড়ে উঠল। তন্ময়কে ধরে বলল, তুই এত ঝড় নিয়ে বৃষ্টিতে ভিজছিস? মরণে ডাকছে নাকি তোকে? তন্ময় স্মিত হেসে জবাব দিল, হয় তুই, নয়তো মৃত্যু। সোয়া রিক্সাওয়ালাকে ডেকে তন্ময়কে নিয়ে রিকশায় উঠালো। আগামীকাল সারার গায়ে হলুদ। রোশানদের বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে। রোশান সারার নাম্বারে মেসেজ করে বলল, লিস্টের সাথে সব ঠিকঠাক আছে? সারা উত্তর দিল, না থাকলে পরে জানাবো। সারার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি চাপল। সে রোশানকে মেসেজ দিল আবার, আগামীকাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে, আপনার দাওয়াত। তবে রাইস কুকার বা প্রেশার কুকার বা গ্লাস সেট নিয়ে আসবেন না। অনলাইনে ড্রিম প্যাশনের সুন্দর সুন্দর 3 পিস আছে। গিফট যদি আনতেই চান তাহলে ওখান থেকে কিছু 3 পিস নিয়ে আসবেন। সারার এমন মেসেজ দেখে রোশানের ব্রুজগুল কুঁচকে এলো। এটা তো মেয়েটা তো তাকে নাজেহাল করে ছাড়বে একদম। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটি নির্জন প্রহসাই। এটা গল্পের সিজন 2, লিখেছেন মৌসুমী আক্তার। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।